সারজিস আলম ছাত্রলীগ করেছেন, করলেও আপনারা আসলে শিবিরের আদর্শধারী ছিলেন। মেকিং ইট ভেরি অবভিয়াস। আসসালামু আলাইকুম। সমন্বয়করা মুক্তিযোদ্ধা বিরোধী। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম তারা শিবিরের আদর্শ লালন করে, তারা শিবির করতেন। তারা মূলত শিবির করেছে, কিন্তু তারা ছাত্রলীগের সাথে আতায়াত করে চলেছে, এমনটি দাবি করেছেন। তার জবাব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সুপ্রদর্শক, আমরা বিস্তারিত হাসনাত আবদুল্লাহর মুখ থেকে জেনে আসবো। আপনারা যদি নির্বাচন করেন, আপনাদের অনেকেরই জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। নির্বাচনে সফলতার মধ্য দিয়েই জামানত বাজেয়াপ্ত হইতেই পারে। আমরা বারবার করে বলছি যে একাত্তরকে আমরা বলছি একাত্তরের মধ্য দিয়ে আমাদের দেশটা জন্ম হয়েছে, কিন্তু দেশটা যে উদ্দেশ্য জন্ম হয়েছে, দেশটা যে কারণে জন্ম হয়েছে, সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক যেই মর্যাদা আমাদের, সেগুলো পূরণ হয় নাই। দেশটা আমাদের যেহেতু পূরণ হয় নাই, এই কারণে আবার আমাদের 90-কে ফেস করতে হয়েছে। আবার 90-এর পরে আবার আমরা প্রতারিত হয়ে আমরা আবার 24 আমাদেরকে ফেস করতে হয়েছে। তার মানে আমরা তো একাত্তরকে আমরা এখানে যে ডিজোন করার যে প্রবণতা, আমরা তো ডিজোন এখানে করছি না। আমরা তো কোথাও কোনো জায়গায় আমরা যে একাত্তরকে ডিজোন করি, বিষয়টা মোটেও এমন না। করার সবচেয়ে বড় নিদর্শন তিনি যেটা বলেছেন যে আপনারা একাত্তরের চেতনাটাকে যেমন লালন করেন না, এবং একাত্তরের পর যে সংবিধান প্রথম একাত্তরের চেতনা কি ভাই? মানে আমাকে কিছু বুঝান, মানে একাত্তরের চেতনাটা কি? মানে ইজ ইট ট্যাঞ্জিবল? মানে ইজ ইট সামথিং উই ক্যান টাচ, মানে উই ক্যান সামহাউ ইভালুয়েট ইন নাম্বারস? মানে এই চেতনাটা কি? আওয়ামী লীগ এই চেতনাটা বুঝাইতে পারে না, এই প্রজন্মকে বুঝাইতে পারে না। মানে এটাই তো, মানে এই যে আওয়ামী লীগ চেতনা এটা একটা অনুভব, এটা একটা অনুভব। আমরা নতুন স্বাধীনতা কত অনুভব করতে করতে তো আমরা বড়ই সারা জীবনই থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে সেই ব্যাপার কোনো সময়, কিন্তু অন্য দেশে তো এরকম করে না। দেখেন এই যে অনুভবটা, এখন এই অনুভবটা কিন্তু আপনি শুধুমাত্র ভার্বালি, সারাদিন ভার্বালি আপনি বলে যাবেন। আমি কিন্তু বলছি, শুরুতেই বলছি, আপনি ভার্বালি সারাদিন ধরে বলতে থাকেন, এই মানুষের কিচ্ছু আসে যায় না। এই অনুভবকে, এই চেতনাটাই আপনার প্রকাশ হবে কর্মের মধ্য দিয়ে। আপনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা? একাত্তরকে আপনারা কোনোভাবে কি পাশ কাটিয়ে এরপরে সামনের দিকে 24-কে বড় করে তুলে ধরতে চান, বা 90 আপনি দেখেন করতে চান কিনা, বা আমি আপনাকে বলছি এই বিষয়টা, আমি এই বিষয়টা বলছি। আপনি যখন চাচ্ছেন যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করুক, এটা কি একাত্তরের চেতনা? আপনারা যেটা চেতনা বলছেন, এটা কি একাত্তরের এটার জন্য কি মানুষ যুদ্ধ করে নাই যে প্রতিষ্ঠানগুলো প্রপারলি ফাংশন করবে, সেখানে সামাজিক মর্যাদা থাকবে, ন্যায় বিচার থাকবে, সেখানে মানুষ নাগরিক হয়ে বেড়ে উঠবে? সেটা সেকেন্ডারি অপশন ছিল, বাট মূলত আমাদের ডিমান্ড ছিল যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা ভূখণ্ড চাই। সেটি তো হয়ে আছে, সেটির মধ্যে এখন আমরা স্বাধীন সার্বভৌম, এই যে সার্বভৌমত্ব, এটাও তো একটা সাবজেক্টিভ বিষয়। এটাও তো এমন কোনো অবজেক্টিভ কিছু না, এটাও তো অনুধাবনের বিষয়, এটাও অনুভবের বিষয়। সার্বভৌমত্ব কিন্তু বিষয়টা এমন না এটা কোনো ধরনের কোন ইভ্যালুয়েশন করা যায়, কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন রয়েছে। দেখেন, আপনি যখন আপনার মানুষ তার যে নাগরিক হিসেবে বেড়ে উঠবে, ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশনাল হবে, সেখানে ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে, এটির জন্য যখন আপনি কাজ করবেন, এগুলো যখন আপনার চিন্তায় থাকবে এবং কর্মে প্রকাশ হবে, এগুলো শুধু চিন্তায় থাকবে, কর্মে প্রকাশ হবে, আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগুলো প্রকাশ ঘটবে, এর মানেই বুঝে আপনার মধ্যে 71 রয়েছে, 24 রয়েছে। এখন আপনি সারাদিন একদম দিন রাত 24 ঘন্টা আপনি বললেন আমি 71 চেতনা ধারণ করি, কিন্তু সেগুলো আপনার কর্মে নাই, শুধু আপনি ভার্বালি রয়েছে। সেটাকে আমরা 71-কে ধারণ করা বুঝে নাই। আওয়ামী লীগ 71 ধারণ করে নাই? আওয়ামী লীগের মুজিব কোড কে পড়ে নাই? আপনি একটা মুজিব কোড, 6 বুতামলা একটা মুজিব কোড পড়ছেন, মানে আপনি 71-এর চেতনার ধারক বা 71-এর একক স্টেক হোল্ডার হয়ে গেছেন। আপনি এই যে অগাস্ট আসতে একটা কালো পতাকা লাগাইছেন, আপনি 71-এর একক স্টেক হোল্ডার হয়ে গেছেন। দিস ইজ নট হাউ থিংস ফাংশন। সাগর ভাই, আমরা যেটা বারবার বলছি, আমরা আবারও বলছি, এখানে যারা রয়েছে, আরো একটা প্রশ্ন ছিল, আপনারা সংবিধানকে মানছেন না, 72 সংবিধান কবরস্থ করতে চেয়েছেন, আপনারা দ্বিতীয় রিপাবলিকান করতে চাচ্ছেন, কেন বর্তমান যে রিপাবলিকান আছে এটাতে সমস্যা কোথায়? আপনারা কি 71-এর পুরো বিষয়টাকেই বাদ দিয়ে নতুন করে এগুলি করতে চাচ্ছেন কিনা? এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে। এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে আপনারা আসলে ছাত্রলীগ করেছেন, আপনিও আমার জীবন আমি 1 ঘন্টার জন্য 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য না। মেকিং ইট ভেরি অবভিয়াস। বলবেন আপনি বলবেন সারজিস আলম ছাত্রলীগ করেছেন, করলেও আপনারা আসলে শিবিরের আদর্শধারী ছিলেন। মেকিং ইট ভেরি অবভিয়াস। আমি আমার জীবনে 10 সেকেন্ডের জন্য আমি ছাত্রলীগ করি নাই। আমার 2টা পোস্ট নিয়ে কথা হয়েছে আমার টাইমলাইনে, এখনো পর্যন্ত আমার টাইমলাইন অন্তত মানে 50টার মতো পোস্ট আছে ছাত্রলীগ বিরোধী। আমি হলে থেকে ছাত্রলীগের সমালোচনা করেছি, হলে থেকে ছাত্রলীগের আমার মাত্র 2টা পোস্ট। একটা পোস্ট হচ্ছে বঙ্গবন্ধুর এই যে আপনার এই যে আপনারা এই যে ছাত্রলীগের সভাপতি ইয়ের সাথেও, বা আপনার কি বলে এটাকে, সভাপতিকে আপনি অনেক একটা ভিডিওর মধ্যে সালাম টালাম দিয়ে কথা বলছিলেন, সেই ভিডিও তো অনেক ভাইরাল হয়েছে। হ্যাঁ, ভাইরাল হয়েছে। আমি যখন রেস্টার বিল্ডিং আন্দোলন করেছি,
আমার রেজিস্টার বিল্ডিং এ আন্দোলনের সময় উনি একাত্মতা পোষণ করেছে। একাত্মতা পোষণ করে আমি যে র্যাটেপিজমের বিরুদ্ধে বা ডিজিটালাইজেশনের জন্য আন্দোলন করেছি, উনি এসে আন্দোলন একাত্মতা পোষণ করেছে, আন্দোলন সফল হয়েছে, আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি। এটা ভিডিও বার্তা ছিল, সিম্পল। এখন হ্যাঁ, আপনি দেখেন আমার জীবনে আমি গোলাম কখনোই রাব্বানির কথা হচ্ছে, হ্যাঁ। গোলাম রাব্বানি, হ্যাঁ গোলাম রাব্বানির কথাই বলছিলাম। তো হুম। সেই জায়গা থেকে এক মিনিটে হচ্ছে কোনো ধরনের আপনি আমি ছাত্রলীগ করে নাই, কেউ বলতে পারবে না। নো ওয়ান নট এনি টাইম ইন মাই লাইফ। এবার আসেন যে বিষয়টা বলেছেন যে আমরা ছাত্রলীগ করেছি কিন্তু শিবিরের হচ্ছে আদর্শধারী। এখন এই যে এগুলাই হচ্ছে কি, এগুলাই হচ্ছে 5ই অগস্ট পূর্ববর্তী রাজনৈতিক মডেল। আপনার মতের সাথে যখন মিলবে না তখন আপনি ট্যাগ করবেন, কর্নার করা, আপনি কর্নার করে ফেলা। শিবির কর্নার করলে সহজ, কারণ শিবির করলে কি শিবিরের যে ন্যূনতম মানবিক যে মর্যাদা থাকে, এমনকি একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা যাই নাই সাগর ভাই, যখন হচ্ছে কাউকে শিবির ট্যাগ দিলে হচ্ছে কি আপনার তার যে ন্যূনতম বাঁচার অধিকারটাও থাকতো না। আমাদের ক্যাম্পাসে একটা ধারণা প্রচলিত ছিল যে 2 ধরনের মানুষকে কেউ বাঁচাইতে আসে না। এক, তাকে যখন শিবির ট্যাগ দেওয়া হয়। 2, তাকে যখন নারী ঘটিত কোনো অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, তখন ক্যাম্পাসে মারলে তাকে আর কেউ বাঁচাইতে আসবে না। তো কেউ মারতেছে, গণহারে পিটাইতেছে, কেন পিটাইতেছে? সে শিবির, সুতরাং তার জন্য আর কেউ বাঁচাইতে আসবে না। তার মানে শিবিরের অবস্থানটা তো ওই জায়গায় ছিল। তার মানে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য যার সাথে মত পার্থক্য হইতো তাকে শিবির বলে দিত। যেমন আপনি বিএনপি ছাত্রলীগে এটা হয় নাই, ছাত্রলীগে যার সাথে মতের মিলতো না, ছাত্রলীগকে বলতো শিবির থেকে আসছে। তো তার মানে কি এই জিনিসগুলাকে না আপনি রাজনৈতিক পরিমণ্ডলে এগুলাকে অত্যন্ত নেতিবাচক ভাবে দেখা হয়, খুবই নেতিবাচক ভাবে দেখা হয়। এই যে কর্নার কেরো দেওয়া, কিন্তু সেই মাইনাস আদর্শ করে আপনি দেওয়া, লালন করতেন কিনা সে প্রশ্ন করেছেন তিনি। কোনটা লালন করতাম এই কিনা। যে শিবিরের আদর্শ আসা আপনার আসলে যেই রাজনীতি হয়তো আপনি ছাত্রলীগ না করলেও আপনারা সবসময় শিবিরের আদর্শ লালন করার কারণে এখন দেখা যাচ্ছে আপনাদের এই 71 নিয়ে সন্দেহ, এবং আপনারা সংবিধান কবরস্থ করতে চান, আপনারা নতুন করে আবার গণপরিষদের ইলেকশন করতে চান, যেগুলো না বুঝে করতে চান, এই ধরনের অনেক কথা তো উঠছে। দেখেন 72-এর সংবিধান, এই 72-এর সংবিধান কি আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে পারছে? হ্যাঁ, করতে পারেনি, বাট চেষ্টা তো চলছে, এবং অনেকবার 16 বারের মতো আপনার সংশোধন হয়েছে। তারপরে তো মানে সংশোধন করেই তো এগুলো করা যায়, একবার কবরস্থ করার বিষয়টাকে তিনি। সংশোধন হচ্ছে কি, ক্ষমতাসীন সরকার তার সুবিধা মতো সংশোধন করে নিয়েছে অ্যাজ এ পলিটিক্যাল টুল। একটা পলিটিক্যাল টুল হিসাবে এই কনস্টিটিউশনকে ইউজ করা হয়েছে। হুম, সেটাই আপনারা যদি করেন, কিন্তু একদম কবরস্থ করার বিষয়টাকে তিনি অভিযোগ করেছেন, বা তিনি এটাকে নিতে পারেননি আর কি। হ্যাঁ, উনি উনি ওনার জায়গা থেকে, ওনার রাজনৈতিক জায়গা থেকে উনি অভিযোগ করতেই পারেন, উনি আমাদেরকে ট্যাগ করতে পারেন, উনি আমাদেরকে ব্লেমিং করতে পারেন, এটা ওনার জায়গা থেকে উনি করতে পারবেন। কিন্তু সেটা কতটা ন্যায্যতার ভিত্তিতে উনি অভিযুক্তি দিয়েছেন সেটাই ওনার হচ্ছে ওনার প্রশ্নের জায়গা। অভিযোগের শেষটা ছিল যে আসুন, চ্যালেঞ্জ ওনার, যে আপনারা যদি নির্বাচন করেন আপনাদের অনেকেরই জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। নির্বাচনে সফলতার মধ্য দিয়েই জামানত বাজেয়াপ্ত হইতেই পারে। আমার বয়স হচ্ছে 27 বছর, আমার জামানত বাজেয়াপ্তের মধ্যে লজ্জার কি আছে? আপনার উনার বয়সে আমি কত 70+, আমি এখানে আমার আজকে থেকে 30 বছর পরে আমার যে বয়স হবে, বর্তমানে রাজনৈতিক অনেক দলের নেতারা রয়েছে যাদের বয়স এর অন্তত আরো 20 বছর বেশি। 30 বছর পরে আমার যে বয়স হবে বর্তমানেই তাদের বয়স অন্তত আরো 20 বছর বেশি। তো সুতরাং জামানত বাজেয়াপ্তর বিষয়টি, এটা তো মানে এটা নিয়ে তো লজ্জার কিছুই নাই। বরং আমরা কতটা রাজনৈতিক ভাবে ন্যায্যতার ভিত্তিতে রাজনৈতিক গণমানুষের ন্যারেটিভটাকে আমরা কতটা আমরা দৃঢ়ভাবে আমরা ধরে রাখতে পেরেছি, সেটাই হচ্ছে আমাদের বিষয়। আমরা কতটা মানুষের ভাষায় কথা বলতে পেরেছি, মানুষের দাবিগুলো মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি, আমরা কতটা ন্যায়ের পথে থাকতে পেরেছি, বাংলাদেশের পক্ষে থাকতে পেরেছি, সেটি হচ্ছে মূল বিষয়। এবং সেই জায়গায় যদি জামানত বাজেয়াপ্তের জায়গাটি হয়ে থাকে, উনি ওনার জায়গা থেকে ওই রাজনৈতিক স্পেস, ওই প্রবণতা, ওই যে নাকশিট কানুর মনোভাবটি থাকতে পারে, সেটি ওনার রাজনৈতিক, আমি বলবো যে বিএনপি কে রাজনৈতিক। আপনারা আসলে রাজনৈতিক ভাবে কি মনে করেন? বিএনপি কে এখন এই বর্তমান পরিবর্তিত বাংলাদেশে বিএনপি এবং জামাতকে আপনারা কিভাবে দেখেন? বর্তমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা বলবো যে সময়ের সাথে সাথে মানে রাজনৈতিক, আমাদের কাছে মনে হয়, আমার এখানে আমি তো শুরুতেই বললাম যে এখানে রাজনীতি করে আমার বয়সের ডাবল বয়স রাজনীতি করে অনেক মানুষ রয়েছে। আমি এখানে পরামর্শমূলক কোনো বিষয় না, আমার অনুধাবনের জায়গাটা, আমার যেটা হচ্ছে অবজারভেশন। আই এম নট বিং কাইন্ড অফ, যে থাকে না যে আমি অ্যাডভাইস দিচ্ছি, বিষয়টা এমন না, বাট আমার অবজারভেশন হচ্ছে যে সময়ের প্রয়োজনটা বুঝতে হয়। সময়ের প্রয়োজন, মানুষের প্রয়োজন, এই প্রজন্ম কি চায়, এই সময়ের কি কি জিজ্ঞাসা কি, সময়ের কি কি চাহিদা, এই বিষয়গুলোর সাথে সাথে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দর্শনের পরিবর্তন করার জন্য ইতিবাচক মানসিকতা রাখা উচিত। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।